পেরেছি আমি। কি যে সুন্দর লাগছে আমায় দেখতে, ভাবতেই আমার অবাক লাগছে। একদম যেন সবার চোখে পড়ার মতন। আজ আমার গা থেকে কি যে সুগন্ধ বের হচ্ছে, আমার যে এত খুশি লাগছে বলতেই পারবো না। আজ আমার সুগন্ধে সবাই মুগ্ধ হয়ে যাবে। আর এইসব কথা ভেবে ভেবে পাকা আম নিজে, কি রে তুই এই গাছে থেকে কি করবি? আজ যে আমায় কত সুন্দর লাগছে, তোর দিকে কে তাকাবে? সবাই তো আমার দিকেই তাকিয়ে থাকবে, আমায় নিয়ে সবাই প্রশংসা করবে। দেখ আজ আমাকে দেখতে কি যে সুন্দর লাগছে, আর তুই তো সেই আগের রূপেই রয়ে গেছিস। তোর গায়ের রং আর গাছের পাতার রং একই, আর সেই কারণে তোকে তো কেউ দেখতেই পাবে না। তুমি কেন আমাকে এভাবে বলছো? তুমি আর আমি একই জিনিস। তোমার নাম যা, আমার নামও তাই। তুমি একটু আগে পেকেছো বলে এত গর্ব কেন করছো? তুমি খুব অহংকার করছো তোমার রূপ নিয়ে। আর তুমি এত গৌরব করো না, কিছুদিন পর আমিও পেকে যাব, তখন তোমার মতনই আমি দেখতে হব। শোনো, নিজের রূপ নিয়ে এত অহংকার ভালো না। আমরা তো এক গাছেরই ফল। আরে থামো থামো, তুমি চুপ থাকো। তোমার ভাষণ আমার শোনা লাগবে না। আর তুমি আমাকে উপদেশ দিতে এসো না। আমি তোমার কেউ না। একবার তোমার দিকে তাকিয়ে দেখো আর আমার দিকে তাকিয়ে দেখো, তারপর বড় বড় বুলি দিও। আমি এত সুন্দর হয়েছে বলে তোমার খুব হিংসে হচ্ছে, তাই না? আমার এত সুন্দর রূপ দেখে তোমার মনে হয় সহ্য হচ্ছে না, তাই তুমি আমাকে এত কথা বলছো। তুমি এভাবে কেন বলছো? আমি এরকম কিছু ভাবিনি। আমি নিজেকে নিয়ে কখনোই অহংকার করি না, কেননা আমি যেমন আছি তেমনিই ভালো। এভাবেই প্রতিদিন দুই আমের মধ্যে ঝগড়া চলতে থাকে। একদিন এক টুনি পাখি এসে সেই পাকা আমের ডালের উপর বসলো। এই দুষ্টু পাখি, কেন তুমি আমার ডালের উপর বসলে? তোমার ওজনে যদি আমার ডালটা ভেঙে যায় তখন কি হবে? হ্যাঁ, আর তোমার শরীরের ময়লা যদি আমার উপরে পড়ে তাহলে তো আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। হুস হুস, এখান থেকে চলে যাও, আমার ডাল থেকে সরে যাও। পাকা আম, তুমি এমন ভাবে বলছো কেন? টুনি পাখিটা নিশ্চয়ই অনেক ক্লান্ত, তাই তো তোমার ডালের উপর বসে একটু বিশ্রাম নিচ্ছে। টুনটুনি পাখি বন্ধু, তুমি আমার ডালে এসো, আমার ডালে বসে তুমি একটু বিশ্রাম নাও, আমি তোমাকে কিছুই বলবো না। এরপর টুনি পাখিটা সেই পাকা আমের ডাল থেকে কাঁচা আমের ডালের উপর বসে, আর সেই টুনি পাখিটা খুব খুশি হয়ে যায় আর কাঁচা আমের সাথে বেশ গল্প করতে থাকে। আর তাদের গল্প করতে করতে বেশ কিছুক্ষণ কেটে যায়। এই টুনি পাখি, বলো তো কে বেশি সুন্দর, কাঁচা আম না আমি? আমাকে দেখতে বেশ সুন্দর লাগছে, তাই না বলো? আর এই গাছে আমার মূল্যটা সবচেয়ে বেশি, তাই না? আমার কাছে তোমরা দুজনেই সুন্দর, আর তাছাড়া তোমরা তো একই গাছের ফল। তোমার গায়ের রং আগে বদলে গেছে আর কাঁচা আমের কিছুদিন পর বদলে। আর সেই টুনি পাখির কথাগুলো পাকা আমের একদমই সহ্য হয় না, আর সে টুনি পাখির কথা শুনে ভীষণ রেগে যায়। আমি সব বুঝে গেছি, ওই কাঁচা আম তোকে ওর ডালে বসতে দিয়েছে বলে তুই ওর পক্ষ নিচ্ছিস, তাই না? তুই সত্য বলিস আর না বলিস, আমি জানি যে আমি কাঁচা আমের থেকে বেশ সুন্দর, আর তোর কাছ থেকে আমার সার্টিফিকেট নিতে হবে না। দুষ্ট টুনি পাখি, যা তুই এখান থেকে দূর হ। পাকা আম, তুমি কেন এমন বলছো? আমি কারো পক্ষ নিয়ে কথা বলিনি, আমি যেটা সত্য সেটাই বলেছি। সেটা তোমার কাছে খারাপ লাগলে আমার কিছু করার নেই। এই বলে সে টুনি পাখিটা সেখান থেকে উড়ে যায়। পাকা আম, তুমি কেন টুনি পাখিকে এভাবে বললে? নিজেকে নিয়ে এত অহংকার করো না বন্ধু। পাকা আম, তুমি মনে রেখো, অহংকার হচ্ছে পতনের মূল। এই কাঁচা আম, তোর প্যাক প্যাক বন্ধ করবি? আমার কানটা ঝালাপালা হয়ে গেল। তোর প্যাক প্যাক আমার মোটেও ভাল লাগছে না, একদম চুপ থাক, তোর কোনো কথাই আমি শুনতে চাচ্ছি না। এই বলে পাকা আম কাঁচা আমকে আরো কথা শোনাতে থাকে। এভাবেই ঝগড়া করে দুই আমের দিন কেটে যাচ্ছিল। টুনটুন সেই আম গাছের নিচে এসে কান্না করছিল। এ কি ছোট্ট টুনটুনি পাখি, তুমি কি হয়েছে তোমার? তোমার সবকিছু আমাকে খুলে বলো।
সে তো আমি বেশ বুঝলাম, কিন্তু তোমার হয়েছেটা কি আমাকে বলবে? তোমার ঠাকুমা তোমার সাথে কি করেছে আমাকে বলো। ঠাকুমা আমায় বকেছে, অনেক বকেছে। আমি বাড়ির কাউকে না বলে সবগুলো ফল খেয়ে ফেলেছিলাম, আর তাই দাদিমা আমাকে খুব বকেছে। ও, এর জন্য তোমার মন খারাপ? তোমার দাদিমা তোমার ভালোর জন্য বকেছে। কাউকে না বলে কোনো জিনিস নেওয়াকে চুরি বলে, আর চুরি করা মহাপাপ। তোমার দাদিমা এখন যদি তোমায় নিষেধ না করতো, তুমি বড় হয়ে আরো বিপদে পড়তে। আর তুমি যে একসাথে এতগুলো ফল খেয়েছো, তাতে তো তুমি অসুস্থ হয়ে যেতে পারতে। আর বাচ্চা টুনটুনি পাখির একসাথে এতগুলো খাবার খাওয়া ঠিক না। আর তুমি মন খারাপ না করে তুমি এখনই তোমার বাড়ি ফিরে যাও, না হলে তোমার দাদিমা খুব চিন্তা করবে তোমার জন্য। এই টুনি ছোট্ট পাখি, না না, তুমি ওই কাঁচা আমের কথা শোনো না। তুমি যা করেছো একদম ঠিক করেছো। তোমার দাদিমা তোমাকে একটুও ভালোবাসে না। যদি তোমাকে ভালোবাসতো তাহলে কি এত কথা শোনাতে পারতো? ওই কাঁচা আম তো দেখতে খারাপ, করছি তাই তোমাকে নোংরা নোংরা বুদ্ধি দিচ্ছে। এই পাকা আম, তুমি ওকে এভাবে বলছো কেন? টুনটুন, তুমি আমার কথা শোনো। তোমার দাদিমা তোমাকে অনেক ভালোবাসে। তোমাকে বকা দেওয়ার ফলে সেও কষ্ট পাচ্ছে। তুমি বাড়িতে যাও, যে দেখো তোমার দাদিমা অনেক কষ্টে আছে। কাঁচা আমের কথা শুনে সেই টুনটুনি পাখি তার বাড়ি ফিরে যায়। আর বেশ কিছুক্ষণ পর টুনটুনির দাদিমা বলতে লাগলো, আমি যে কেন টুনটুনকে এভাবে বকা দিতে গেলাম। টুনটুন মনে হয় অনেক কষ্ট পেয়েছে। না জানি মেয়েটা রাগ করে কোথায় গিয়ে বসে আছে। এ কি টুনটুন, তুমি ফিরে এসেছো? ছোট্ট টুনটুন, আমার ভুল হয়ে গেছে। আমাকে ছেড়ে আর কখনো যেও না। আমি আর কখনো তোমায় বকবো না আমার টুনটুন। না দাদিমা, আমার ভুল হয়েছে, আমাকে তুমি মাফ করে দাও। আমি তোমাকে না বলে আর কখনো এত ফল খাবো না। আর তোমাকে একা রেখে আমি আর কোথাও যাব না। দাদিমা, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। এই বলে টুনটুন আবারও সেই আম গাছের কাছে যায়। কাঁচা আমারটি, তুমি অনেক ভালো, তুমি সত্য বলেছ। আমার দাদিমা আমাকে অনেক ভালোবাসে। আর আমার দাদিমা আমাকে বকা দিয়ে অনেক কষ্ট পেয়েছে। এই দুষ্ট পাকাম, তুমি অনেক খারাপ। তুমি আমাকে ভুল বোঝাচ্ছিলে। আমার দাদিমা আমাকে অনেক ভালোবাসে, বুঝেছো? আর তুমি তো পেকে গেছো। এবার আমি তোমাকে নিয়ে আমার দাদিমাকে খেতে দেব, বুঝেছো? আর টুনটুনির এই কথা শুনে সেই পাকা আম অনেক ভয় পেয়ে যায়। বন্ধু কাঁচা আম, আমাকে বাঁচাও তুমি। এই দুষ্ট টুনটুনি পাখিটা আমাকে নিয়ে যাবে আর আমাকে খেয়ে ফেলবে। শোনো পাকা আম, অহংকারের পতন এভাবেই হয়। বেশি অহংকার করা ভালো না। তুমি আমার আগে পেকেছো বলে তোমার অনেক অহংকার ছিল। তুমি আমার সাথে তোমার রূপের বড়াই দেখিয়েছো, কিন্তু তুমি একবারও ভাবোনি যে আমার আগে তোমাকে সবাই খাবে। কিন্তু এখন আমি তোমাকে দেখে একদম হাসি ঠাট্টা করব না। কিন্তু আমি জানি একদিন আমারও তোমার মতন অবস্থা হবে। আমিও কারো খাবার হব, আমাকেও কেউ খেয়ে ফেলবে। আর সেই টুনটুন সেই পাকা আমকে পেড়ে তার বাড়ি নিয়ে যায়। আর এভাবেই সেই পাকা আমের পতন ঘটে। বন্ধুরা, দেখলে তো বেশি অহংকারের পতন কিভাবে হয়। আর তোমরা কেউ কখনো অহংকার থেকে বহু বছর আগে হুগলি জেলার তারকেশ্বরে উত্তরপ্রদেশের রাজা কৃষ্ণদাস একটি বিশাল প্রাসাদ
তলায় বসে ঘুমিয়ে পড়ে। কিছুক্ষণ পর ঘুম ভাঙতে সে দেখতে পায় কপিলা তার সামনে দাঁড়িয়ে আছে। এইভাবেই দিন কাটতে থাকে। রাজা বিষ্ণুদাস লক্ষ্য করেন কপিলার দুধ দেওয়ার পরিমাণ দিন দিন কমিয়ে দিচ্ছে। তাই সে চিন্তিত হয়ে তার ভাই ভারমল রাওকে বলেন, কি ব্যাপার বলতো, কপিলা এত হৃষ্টপুষ্ট, দিন দিন দুধ দেওয়ার পরিমাণ কেন কমিয়ে দিচ্ছে? এই যে এক বড় চিন্তার বিষয়। তখন তার ভাই তাকে সমস্ত ঘটনাটা খুলে বলেন এবং সব শুনে রাজা বিষ্ণুদাস বলেন, কি বলছো তুমি? তবে কি জঙ্গলের মধ্যেই কেউ কপিলার দুধ চুরি করে নিচ্ছে? কালকে গিয়ে ব্যাপারটা দেখতে হবে। পরের দিন রাজা বিষ্ণুদাস তার কিছু সৈন্য এবং গ্রামবাসীদের নিয়ে ওই জঙ্গলের মধ্যে যান এবং সেখানে গিয়ে তিনি যা দেখতে পান তাই দেখে রাজা বাকরুদ্ধ হয়ে যান। রাজা দেখেন মাটির মধ্যে একটি অর্ধেক বেরিয়ে থাকা পাথরের সামনে দাঁড়িয়ে আছে কপিলা এবং সে ওই পাথরটির উপর তার গোদুগ্ধ মিশ্রিত করছে। এই দৃশ্য দেখে গোটা গ্রামবাসী হতবাক হয়ে পড়ে এবং তারপর মাটি খুঁড়ে সেই পাথরটিকে তুলে আনা হয়। রাজা স্বয়ং সেই পাথরটিকে তার গৃহে নিয়ে যান এবং সেই রাত্রেই রাজা স্বপ্নে দেখেন, বিষ্ণুদাস, ওঠো বিষ্ণুদাস, ওই পবিত্র পাথরের মধ্যে স্বয়ং আমি বিরাজমান। আমি তোমাকে আদেশ করছি, তুমি এখানে আমার একটি মন্দির প্রতিষ্ঠা করবে, যার নাম হবে বাবা তারকনাথের মন্দির। আর তুমিই হবে আমার মন্দিরের প্রধান পুরোহিত। আর এই মন্দিরের নাম অনুযায়ী এই স্থানের নাম হবে তারকেশ্বর। এমন স্বপ্ন দেখে রাজার ঘুম ভেঙে যায় এবং পরের দিন থেকেই তিনি মন্দির নির্মাণের কাজ শুরু করেন। এইভাবেই প্রতিষ্ঠা হয় তারকনাথ বাবার মন্দির এবং রাজা বিষ্ণুদাস হয়ে ওঠেন ওই মন্দিরের প্রধান পুরোহিত। এরপর কেটে যায় বহু বছর। বাবা তারকনাথের মহিমার কথা ছড়িয়ে পড়ে দেশ বিদেশের নানান প্রান্তে। আজও বহু দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ ভক্তগণ শ্রাবণ মাসে বাবার মাথায় জল ঢালতে আসেন তাদের মনস্কামনা পূর্ণ করতে। এখানে কেউ কেউ বাকি করে জল নিয়ে যায় নিজেদের রোগ জ্বালা থেকে মুক্তি পেতে, কেউ আবার নিজের সদ্যজাত সন্তানের মঙ্গল কামনায়, আবার কোনো স্বামী বা স্ত্রী যায় তাদের সন্তান কামনা করতে। এমনই একদিন এক বৃদ্ধা কাঁধে পাক তুলে নিয়ে রওনা হয় বাবার মাথায় জল ঢালবে বলে। রে ভোলে বাবা পার করেগা, ত্রিশূলধারী পার করেগা। কিন্তু কিছু দূর গিয়েই বৃদ্ধা আর পা এগোতে পারেন না। তিনি রাস্তার ধারে বসে পড়েন। সেই প্রচন্ড ভিড়ে সবাই তাকে এড়িয়ে চলে যায়। তখন বৃদ্ধা কাঁদতে কাঁদতে ভোলা বাবাকে স্মরণ করে বলেন, হে ভোলা মহেশ্বর, আমি যে আর হাঁটতে পারছি না বাবা, আমার শক্তি দাও। তোমার মাথায় জল ঢেলে আমি দু চোখ বন্ধ করলে তবেই মুক্তি পাবো বাবা। জয় জয় ভোলা মহেশ্বরের জয়। এদিকে স্বর্গে বসে মহাদেব ও মাতা পার্বতী সমস্ত ঘটনাটা দেখেন এবং মাতা পার্বতী বলেন, স্বামী, এ আপনার কেমন লীলা? আপনার এমন পরম ভক্ত সে কোন দূর থেকে ছুটে এসেছে আপনার মাথায় জল ঢেলে পূর্ণ অর্জন করবে বলে। আর আপনার সেই ভক্ত এত কষ্ট পাচ্ছে দেখেও আপনি যাবেন না? আমি অবশ্যই যাব পার্বতী। আমি আমার কোনো ভক্তকেই কখনো নিরাশ করি না। এই বলে মহাদেব সেখান থেকে অদৃশ্য হয়ে সেই বৃদ্ধার কাছে যান